মধ্যবিত্ত বাড়ির আঙিনা ও ভেতরের কক্ষ। সকালের হালকা রোদ এসে পড়েছে বারান্দায়। বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে দুই বোনের ঝগড়া তুঙ্গে। কাজল, তুই আবার আমার জিনিসপত্র কেন ধরেছিস? আমি তো বারবার বলি আমার জিনিস থেকে দূরে থাকতে। নিজের রুমে থাকলেই তো হয়। সব ব্যাপারে অকারণে নাক গলানোর এই অভ্যাসটা কবে ছাড়বি বলতো? আমি তোমার কোনো জিনিস নিইনি সোনাক্ষী দিদি। আঙিনায় পড়ে থাকা ওই কাপড়টুকুই শুধু তুলে রেখেছিলাম। আর তোমার যদি সামান্য বুদ্ধি থাকতো তাহলে উল্টো প্রশ্ন না করে আমাকে ধন্যবাদ দিতে, কারণ আমি তো তোমার জিনিস ময়লা হতে দিইনি। ধন্যবাদ? তোকে? তুই নিজেকে কি মনে করিস, এই ঘর সংসার চালানোর মালিক, নাকি বাবা মায়ের একমাত্র উত্তরাধিকারী? আমি নিজেকে কিছুই মনে করি না, শুধু নিজের কাজটাই করি। আর হ্যাঁ, উত্তরাধিকার হওয়ার কোনো শখও আমার নেই। কিন্তু তোমার কেন মনে হয় বাবা এই ঘরের দায়িত্ব আমাকে দিতে পারবেন না, কিংবা আমি তার কথা শুনব না? আমি অবশ্যই শুনব আর দায়িত্ব ঠিকমতো পালন করব। আচ্ছা, তাহলে এখন তুই নিজেকে খুব দায়িত্বশীল মেয়ে ভাবছিস? সোনাক্ষী, তুই যেন একটা অসম্পূর্ণ গল্প, যার না শুরুটা পরিষ্কার না শেষটা জানা যায়। তুই সব কথা নিজের কষ্টের সাথেই মিলিয়ে বলিস, আমার মা নেই, আমার সঙ্গে খারাপ হয়েছে। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছিস কেন অন্য মানুষরা তোকে দেখলে বিরক্ত হয়? কাজলের চোখ মুহূর্তের জন্য ভিজে উঠেছিল, কিন্তু সে চোখের জল লুকিয়ে ফেলল। ঠিক তখনই তাদের মা রিনা ঘরে ঢুকলেন। তার চোখে ক্লান্তির চেয়ে বিরক্তির ছাপই বেশি ছিল। এই কি, তোরা দুজন কি তামাশা শুরু করছিস? এই বাড়িতে একটুও শান্তি থাকা যাবে না। সোনাক্ষী, তুই বড় নাকি ছোট? সবকিছুর জন্য কাঁদা আর অভিযোগ কি তোর অভ্যাস? আমি অভিযোগ করি না মা, আমি শুধু চাই কখনো আমার জন্যেও কেউ ভালো কিছু বলুক। আপনারা যদি সবসময় আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেন তাহলে আমি কি করব? আর আমি বড় নাকি? এই কাজল তো আমাকে নাম ধরে ডাকে, অথচ সে নিজের বড় বোনের সম্মান দেখায় না। আচ্ছা, এখন তুই কি আমাকে শেখাতে চাইছস তোকে কিভাবে বুঝতে হবে? সত্যি বলতে, যেদিন থেকে তুই বড় হয়েছিস এই বাড়িতে দুশ্চিন্তাই বেশি বেড়েছে। আমি তোকে নিজের করে নেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু তুই কখনোই আমাকে মা হিসেবে মানতে পারলি না। আমি চেষ্টা করেছিলাম মা, খুব চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি বারবারই আমাকে মনে করিয়ে দেন যে আমি বাবার প্রথম স্ত্রীর মেয়ে, আপনার নই। এই সত্যটা আপনি চাইলেও লুকোতে পারেন না। রিনা এক মুহূর্ত চুপ থাকেন, কিন্তু পরক্ষণেই তার মন কষ্ট আরও গভীর হয়। তাহলে শোনে রাখ, হ্যাঁ, তুই আমার নিজের রক্তের মেয়ে নও। আর হ্যাঁ, কাজলকে আমি তোর চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু তাই বলে তুই সবসময় নিজেকে বেচারা দেখিয়ে বেড়াবি, এটা আমি মেনে নিতে পারি না। মা একদম ঠিকই বলছেন। তুই সবসময় পুরনো কষ্টের গল্প টেনে কান্নাকাটি করিস। এই বাড়িতে একটু সুখ শান্তি এলেই তুই নিজের দুঃখের বোঝা চাপিয়ে দিস। কখনো ভেবেছিস মায়েরও কষ্ট হয়? বারবার তাকে শুনতে হয় আমার আসল মা ছিল না, আমাকে কেউ বোঝে না। তুই তো এই বাড়িটাকেই অশান্তির জায়গা বানিয়ে রেখেছিস। কাজল আর রিনা বিদ্রূপ আর তিরস্কার করতে করতেই ঘর থেকে চলে গেলেন। পুরো বাড়িটা হঠাৎ করে ভীষণ শান্ত হয়ে গেল। সোনাক্ষী কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। কাজল আর মায়ের জন্য আমি যতই করি না কেন আমার কোনো মূল্য নেই। প্রতিদিন একই তিরস্কার, একই কথা শুনতে হয়, যেন এই বাড়িতে আমার কোনো জায়গাই নেই। আমি শুধু একজন অতিরিক্ত মানুষ। গ্রামের রাস্তা পেরিয়ে দূর সম্পর্কের এক দাদির বাড়ির সামনের উঠোনে পৌঁছাল সোনাক্ষী। সে দরজার পাশে খাটে বসেছিলেন। সোনাক্ষীকে আসতে দেখেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তোকে না দেখলে আমার দিনই ভালো কাটে না, কিন্তু আজ তুই খুব মন খারাপ করে আছিস। এত সকালে মুখ এমন কেন? কেউ কি তোর সঙ্গে ঝগড়া করেছে, নাকি আবার তোর মা আর বোনের সঙ্গে ঝগড়া হলো? বাড়িতে কেউ আমার কথা শোনে না। কাজল তো প্রতিটা কথায় আমার সাথে ঝগড়া করে। আর মা, তিনি শুধু নামেই মা, কখনোই আমাকে নিজের মেয়ে বলে মনে করেন না। কতবার বলবো তোকে, আমার কাছে তোর স্থান সবার ওপরে। এখন বল তো, আজ আবার কি ঘটেছে? দাদি, আমি তো শুধু কাল একটা কাপড়ই তুলে রেখেছিলাম। কাজল এসে এমনভাবে আমাকে তিরস্কার করল যেন আমি ওর সব কিছু কেড়ে নিয়েছি।
তারপর মা আমাকে ডেকে বললেন আমিই নাকি এই বাড়ির সব অশান্তির কারণ। দাদি, সত্যিই কি সব সময় আমিই ভুল? তুই তো সেই মেয়ে যে নিজের মাকে হারিয়েও কখনো কারোর কাছে অভিযোগ করেনি, যে নিজের বাবাকেও কখনো কষ্ট দেয়নি, আর আজ সেই তারাই তোকে দোষারোপ করছে। আমার মায়ের অভাব কেউ পূরণ করতে পারবে না, কিন্তু রিনা মা কখনো চেষ্টাই করেননি। আজও তিনি বললেন আমি তার নই, আর কাজলও আমাকে বোঝা বলে চলে গেল। আমি সব জানি, রিনা কখনো তোর জন্য মা হতে পারেনি, তার হৃদয়ে তোর জন্য কোনো স্থানই নেই। কিন্তু ভয় নেই, আমি তো আছি। ছোটবেলা থেকেই তোকে আমি খুব ভালোবাসি। আর তোর বাবা, সে তো তোর প্রতি ভালোবাসা রাখে, সে খুবই সরল মনের মানুষ, তাই তোর সৎমা আর বোন তোকে কষ্ট দিতে দেখেও কিছু বলতে পারে না। দাদির কথায় সোনাক্ষী কিছুটা সান্ত্বনা পায়। দুপুর গড়িয়ে আসে। এদিকে সোনাক্ষী ও কাজলের বাবা রঘুবীর বাড়িতে প্রবেশ করেন। সে ক্লান্ত ও চিন্তিত মুখে বাড়িতে ঢোকে রান্নাঘরে স্ত্রী রিনা ও কন্যা কাজলকে দেখতে পান। সোনাক্ষী কোথায়? সকালে বেরোবার সময় তো বাড়িতেই ছিল, এখন বাড়িতে দেখা যাচ্ছে না। তোমাদের মধ্যে কেউ কি তাকে দেখেছ? উফ বাবা, সে আবার কোথায় যাবে? হয়তো কোথাও ঘুরে ঘুরে কাঁদছে। সবকিছুতেই তার নাটক করার অভ্যাস আছে। সকাল থেকে সে বাড়িতে ঝড় তুলেছে, একটু কথা বলতেই চিৎকার শুরু করলো, যেন আমরা সবাই তার শত্রু। আমি শুধু দুটো কথা বোঝাতে চেয়েছিলাম, আর সে রাগ করে বেরিয়ে গেল। এখন সে কোথায় গেল আমরা কি করে জানব? আরে রিনা, তুমি এসব কি বলছ? তাকে কিছু বুঝালে সে কেন কটু কথা শোনাবে? আরে আমি কি অন্যায় করেছি? বড় হওয়ার পরে ওই মেয়েটার বুদ্ধি নেই, কাজলের সঙ্গে ঝগড়া করছিল আর আমাকেও সেটা শুনিয়ে দিল। আর আপনার কি হয়েছে আজ? তার জন্য আমাদের ওপর কেন এতটা রাগ করছেন? কাজল, তুই ওকে কি বলেছিলি? বাবা, সত্যি বলতে দোষ কি? সে সব সময় তার মায়ের জন্য কেঁদে বেড়ায়, সব কিছুকে এক বড় সমস্যা বানিয়ে তোলে। আমার মা নেই, আমাকে কেউ বোঝে না, সব দোষ আমাদের ঘাড়ে চাপায়। আমরা কি তার আপন না? আমার মা কি তার মা নন? কিন্তু সে সেটা মানতেই চায় না। তোমরা দুজন কখনোই বুঝতে পারবে না সে কি কষ্ট নিয়ে বাঁচছে। যে শিশুটি মাকে নিজের চোখের সামনে হারিয়েছে, সে ছোট ছোট কথাতে ভেঙে পড়ে। জানি না তোমাদের মধ্যে কি ঝগড়া হয়, তবে অন্তত তার খেয়ালটা তো রাখতে পার। বড় হয়েছে বলে কি হয়েছে? তার মন এখনো শিশুর মতো কোমল। সব সময় তার পক্ষ নেন, যেন আমরা সব সময় ভুল করি। যান যান, নিজে খুঁজে আনুন আপনার প্রিয় মেয়েকে। নিশ্চয়ই আপনার দিদির কাছে গেছে, সেখানেই থাকতে পারে। বাড়ির কোনো কাজও করে না, কিছু করতে বললেই আমরা দোষী হয়ে যাই। রঘুবীর প্রতিদিনের কলহে ক্লান্ত ও বিচলিত। রাগ আর উদ্বেগ নিয়ে তিনি সোনাক্ষীকে খুঁজতে বেরিয়ে গেলেন। আরে অন্তত আপনি খাবারটা তো খেয়ে যান। রঘুবীর কোনো উত্তর না দিয়ে সোনাক্ষীকে নিয়ে আসতে তার বড় বোনের বাড়ির দিকে রওনা দিলেন। তার মনে হচ্ছিল সোনাক্ষী কি অবস্থায় থাকবে। জানি না তার মা আর বোন আজও তাকে কি কি শুনিয়েছে। কিছুক্ষণ পরে রঘুবীর তার বড় বোনের বাড়িতে পৌঁছলেন। সোনাক্ষী ও পিসিমা সারলা বাইরে বসেছিলেন। সোনাক্ষীর মুখে হালকা হাসি, চোখে আপনজনের স্নেহ। আয় রঘুবীর, আজ দুপুরেই চলে এলি। নিজের মেয়েকে দেখতে আসলি নাকি? হ্যাঁ দিদি, আমি আমার মেয়েকে নিতে এসেছি। বাড়িতে ঝগড়া হলেই সে তোমার কাছে চলে আসে, আর আমি জানি সে মনে কষ্ট পেলে সে শুধু তোমার কাছেই আসবেই। ঠিক আছে রঘুবীর, একটু বসো। সোনাক্ষী বেটি, ভেতর থেকে তোর বাবার জন্য একটা চেয়ার নিয়ে আয়। সোনাক্ষী নিঃশব্দে ভেতরে গিয়ে একটি চেয়ার নিয়ে আসে। রঘুবীর বসে কথা বলতে শুরু করেন। দিদি, জানি না আমার বাড়ির এই অশান্তি কবে শেষ হবে। প্রতিদিনই তিরস্কার আর ঝগড়া লেগেই থাকে, কেউ কাউকে আপন বলে মানতে চায় না। রঘুবীর, আমি জানি তুই খুব অস্থির, কিন্তু একবার ভেবে দেখ, আর কতদিন তুই সত্যটা লুকিয়ে রাখবি? আমার মনে হয় ওকে সত্যিটা বলেই দেওয়া উচিত। আমি এতদিন শুধু তোর জন্যেই চুপ করে আছি। গ্রামের লোকেরাও সোনাক্ষীর কথা ভেবে দয়া করে কিছু বলে না, কিন্তু এভাবে আর কতদিন চলবে? এখন সোনাক্ষী বড় হয়েছে, বুঝতে শিখেছে, কোনো না কোনো দিন সে সত্যটা জানবেই। আর যদি সে নিজের থেকেই সত্যটা জানতে পারে, তাহলে তার কষ্ট আরও বেশি হবে। না দিদি,
আমি সত্যিটা বলতে পারবো না, না সোনাক্ষীকে, না কাজলের মা আর কাজলকে। আমি ভয় পাই, সত্যিটা জানলে বাড়ির ঝগড়া আরও বেড়ে যাবে। এখনও শুধু টানাপোড়েন চলছে, কিন্তু সত্যটা প্রকাশ হলে সোনাক্ষীর সঙ্গে ওরা কি আচরণ করবে সেটা বলা যায় না। তুই ভুলও হতে পারিস রঘুবীর। কে জানে, সত্যটা জানার পর রিনা আর কাজল সোনাক্ষীকে আপন করে নিতে পারে। তারা হয়তো নিজেদের ভুল বুঝবে, আর কাজলও সোনাক্ষীকে ভুলভাবে ভাবা বন্ধ করবে। কে জানে, সবকিছু ঠিক হয়ে যেতে পারে। আমি জানি রিনা মনের দিক থেকে খারাপ নয়, শুধু সে এখনো অন্ধকারে আছে, তাই সোনাক্ষীকে আপন করে নিতে পারেনি। এটা কিভাবে সম্ভব দিদি? আমি কিভাবে তাদেরকে এই ব্যাপারে বোঝাবো? বোঝাতেই হবে। তুই যদি সবার কাছে সত্যিটা না বলিস, তাহলে কাল যদি অন্য কারো মুখ থেকে সত্যি বেরিয়ে যায়, তোর সংসার ভেঙে পড়তে পারে। এই কথা চলছিল, ঠিক তখনই সোনাক্ষী তার বাবার জন্য চা নিয়ে আসে। তাদের দুজনের কথাই তৎক্ষণাৎ থেমে গেল। বাবা, আপনি চা পান করুন আর বাড়ি চলে যান। মা আর কাজল অপেক্ষা করছে। আমার জন্য আপনারা কষ্ট পাবেন না। যাই হোক, মা আর কাজল আমার উপর রাগান্বিত, আর আপনি যদি তাদের খাওয়ার জন্য অপেক্ষা করান, তাহলে তারা আমার উপর আরও রাগ করবে। আমি আজ দাদির বাড়িতে থাকব। সোনাক্ষীর কথা শুনে রঘুবীর কিছুই বলেন না। চা পান করে কিছুক্ষণ পর তিনি বাড়ি চলে যান। আপনি কি কথা বলছিলেন? আমি একটু শুনে ফেলেছি। আপনি আমার বিষয়েই কিছু বলছিলেন, আর বাবাকে আপনি সত্যি সামনে আনতে বলছিলেন। কোন সত্যি? না বেটি, এমন কিছু নয়। আমি শুধু তোমার বাবাকে বলছিলাম যে তার মনে তোমার জন্যে যে সত্যিকারের ভালোবাসা আছে, সেটা যেন তুমি দেখতে পাও। তোরও তো বাবার ভালোবাসা দরকার। সোনাক্ষী দাদির কথা মানল, তবে কোথায় যেন তার মনে কিছু প্রশ্ন থেকেই গেল। আজ তুই থাকবি, এটাই ভালো। তোর শ্যাম ভাইয়ার কাছ থেকে ফিরতে দেরি হবে, আর তোর ভাবিও তার মায়ের বাড়ি গেছে, কয়েকদিন পর ফিরবে। চল, আজ তুই রান্নায় আমাকে সাহায্য করবি। কি হলো? সোনাক্ষী আপনার সঙ্গে এলো না? না, এলো না। সে আজ সারলা দিদির কাছে থাকবে। আমি জানতাম বাড়ির কাজ থেকে ছুটি পেতে সে সবসময় তার প্রিয় সারলা দিদির কাছে থাকে। শোনো, কাজলের মা, সবসময় তার পেছনে লাগা বন্ধ করো। সেখানে তার ভালো লাগে, তাই চায়। আর যাই হোক, আমার মন অশান্ত, তাই আর বেশি চিন্তা দিও না। আমার জন্য দ্রুত খাবার দাও। বাবা, আপনার চিন্তা তো হবেই। আপনার প্রথম স্ত্রী আপনার উপর সোনাক্ষী নামের মেয়ের বোঝা দিয়ে চলে গেছে। কাজল, ইদানিং তোর মুখ বেশি চলতেছে। নিজের বোনের জন্য ভেতরে এত হিংসা। সৎ হলে কি হলো, শেষ পর্যন্ত সেই তো তোর বোন। সে সঠিকই তো বলছে। না আপনি কখনো আমাদের সোনাক্ষীর মায়ের নাম বলেছেন, না তার কোনো ছবি দেখিয়েছেন। জানি না আপনি কি কারণে সত্যটা লুকিয়ে রেখেছেন। এই শুনে রঘুবীর শান্ত হয়ে গেলেন এবং আস্তে করে বললেন, এই সব কথা এখন বন্ধ করো। আমার জন্য খাবার দাও। আমি এই বিষয়ে আর কিছু বলবো না। রাতে পিসিমার বাড়ি। সোনাক্ষী, সারলা এবং তার ছেলে কমল খাওয়া দাওয়ার পর একসাথে বসে আড্ডা দিচ্ছেন। সোনাক্ষী দিদি, আজকের খাবার খুবই সুস্বাদু ছিল। মা বললেন সব তুমিই তৈরি করেছ। মা বললেন তোমার মাও খুব ভালো রান্না করতেন। এই কথাগুলো শুনে সোনাক্ষীর চোখে জল চলে এলো। সারলার রাগে ছেলের দিকে তাকালেন, তারপর সোনাক্ষীর দিকে ফিরে বললেন, আরে বেটি, তুই ওর কথা একদমই কান দিস না। ও এমনিতেই সব কথা বাড়িয়ে বলে। তবে একটা কথা মানতেই হবে, তোর মা সব দিক থেকেই খুব ভালো ছিলেন। মায়ের কথা উঠলেই আপনারা কেন যেন কথা থামিয়ে দেন। ভাইয়া, আপনার কি মায়ের কথা মনে আছে? মা আসলে কেমন ছিলেন? কমল হঠাৎ একেবারে চুপ হয়ে গেল এবং মায়ের দিকে তাকিয়ে রইল। ঠিক সেই সময় সারলা কথা বলতে শুরু করলেন। আরে কেন মনে থাকবে না? আমাদের তো সবই মনে আছে। তোর মা বাবা এখানে আসতেন, আর তোর বাবা ও মায়ের মধ্যে খুব গভীর ভালোবাসা ছিল। তাই নাকি? অন্তত যদি তাদের একটি ছবি দেখতে পেতাম,
ওদেরকে আমার ভীষণ মনে পড়ে। আরে বেটি, এভাবে মন খারাপ করিস না, আমরা তো আছি তোর পাশে। আর তোর মায়ের ছবির কথা বলছিস, তিনি খুব সহজ সরল সিধে সাদা মানুষ ছিলেন, আর তিনি ছবি তুলতেও পছন্দ করতেন না। এসব কথা বাদ দিন, আপনারা সবাই তো আমার পাশে আছেন। ছোটবেলা থেকে এখন পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। শুধু মাঝে মধ্যে মায়ের কথা খুব মনে পড়ে, আর তাকে একবার দেখতে ইচ্ছে করে। কিন্তু দুঃখের কথা, আমার তো তার কোনো সামান্য স্মৃতি মনে নেই। এইসব কথায় ঘরের পরিবেশ ভারী হয়ে গেল এবং সবাই চুপ হয়ে গেল। পরের দিন সকালে সোনাক্ষী বাড়ি ফিরল। মনটা কিছুটা হালকা হলেও ভিতরে এখনো অনেক ব্যথা জমে আছে। বাড়িতে পৌঁছাতেই সে দেখে কাজল বাইরে দাঁড়িয়ে আছে। আরে সোনাক্ষী, খেয়েছিস নাকি? না খেয়ে থাকলে আমি এক্ষুনি তোর জন্য কিছু বানিয়ে দিই। তোর জন্য সুস্বাদু পকোয়া বানাই, আর তোর সব কাজ আমরা করে দিই। আবার শুরু করেছিস? সকাল সকাল তুই আমার মাথা খারাপ করিস না। তোর কারণে এই বাড়ি আমার শান্তি লাগে না। তোর জন্যেই সবসময় আমাকে শারলা দাদির বাড়িতে যেতে হয়। দুই বোনের সকাল সকাল ঝগড়া শুনে রিনা ও রঘুবীরও বাইরে চলে এলেন। রিনা এসে রেগে বললেন, আরে মহারানী এসে গিয়েছে, আর সেই সঙ্গে নিজের বোনের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। আমাদের ঘর কি সবসময় ঝগড়া ছাড়া চলবে না? জানি না ওটা কখন ঠিক হবে। আমি তো এখন তোর থেকে বিরক্ত। না, আমি তো কোনো ঝগড়া শুরু করিনি। আমি আসতেই কাজল আমাকে গালি দিতে শুরু করলো। শুনেছেন, আমি তাকে কোনো কাজের কথা বললে মন খারাপ করে, সরাসরি সেই শারলা দিদির কাছে চলে যায়, সারা দিনও ফিরে না। আমি আর কাজল বাড়ির সব কাজ করি, আর সে শুধু এই মহিলার কাছে গিয়ে আমাদের নামে নিন্দে করে। ব্যাস, কাজলের মা, তুমি কখনো কখনো সীমা ছাড়িয়ে যাও। ছোট ছোট দুই বোলের মনোমালিন্যে কেন শারলা দিদিকে টেনে আনো? আর কাজল, তুই বড় ছোটের মর্যাদা ভুলে গেছিস নাকি? ছোটবেলায় তো দুজনে একসাথে খেলতিস, এখন কি হয়েছে তোর? এখন কেন দুজনের মধ্যে বাড়ির কাজ ভাগ করার কথা উঠছে? হ্যাঁ, আমাদের সবার সামনে গালি দাও, যেন আমরা দুই মা মেয়ে এই বাড়িতে ঝগড়া করি। তোর অভ্যাস কথার দায় পাল্টে দেওয়ার। তুই তো সবসময় শুরু করিস, তারপর দোষ চাপায় আমার ওপর। থামো, এখন আমাদের আর এটা মেনে নেওয়া সম্ভব নয়। সোনা, তুমি নিজেকে কি ভাবো? তোমার কারণে প্রতিদিন ঘরের পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে। আগে তুমি তোমার ছোট বোনকে অনেক ভালোবাসতে, কিন্তু এখন শুধু তোমার মায়ের স্মৃতির কথা মনে করে কষ্ট পাচ্ছ। এভাবে চলতে থাকলে আমাদের সবাইকে কষ্ট পেতে হবে। ঠিক আছে, আমি এখন এই বাড়িতে থাকব না, তখনই আপনাদের শান্তি ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে চলে যাও। এই বাড়িতে তোমার কোনো প্রয়োজন নেই, সব কিছুই তোমার জন্য ফ্রি, থাকা খাওয়া। ব্যাস, সবাই চুপ করো, অনেক হয়েছে, এখন আর না। যদি তাওকে এই বাড়ি থেকে যেতে হয়, তাহলে সেটা আমাদের যাওয়া উচিত, সোনাক্ষী না। আরে, আপনি কি করে এটা বলতে পারলেন? আমরা কেন এখান থেকে বের হয়ে যাব? চুপ, একদম চুপ। আমি কথা বলছি, মাঝে কিছু বলো না। যে রহস্যটি বছরের পর বছর তোমার এবং কাজলের ভয়ে আমি চেপে রেখেছিলাম, আজ সেই ভয়েই সোনাক্ষীকে কষ্ট দিচ্ছে। সবাই ঘরের ভিতরে চলো, আমি সব কিছুই বলবো। বাইরে তামাশা করার কোনো দরকার নেই। আমাদের পরিবারের তামাশা ইতিমধ্যেই অনেক হয়েছে। সবাই একেবারেই চুপ হয়ে গেল। সোনাক্ষী যেন শিউরে উঠল। তার মনে হচ্ছিল বছরের পর বছর ধরে বুকের ভেতর যে আগুন জ্বলছে, এবার তা নিভে যাওয়ার সময় এসেছে। সবাই ভেতরে গিয়ে শান্তভাবে বসল। রঘুবীর কিছুটা রেগেছিলেন, আর পরিবারের কেউ কখনো তাকে এভাবে কঠোর হতে দেখেনি। তাই সবাই নিঃশব্দে তার কথা শুনতে লাগল। আজ আমি সব সত্যি বলবো। বছরের পর বছর ধরে যে রহস্যটি বুকের ভেতর চেপে রেখেছিলাম, আজ তা সবাইকে বলবো। তোমরা যারা সবসময় সোনাক্ষীকে তিরস্কার করো, গালাগাল দাও, তার কারণেই আজ তোমরা এই বাড়িতে শান্তিতে বসে আছো। তার কারণেই আজ আমার এই গ্রামে একটা বাড়ি আছে, একটা পরিবার আছে, আর রোজগারের একটা উপায় আছে, যার কারণে আমরা সবাই ভালোভাবে জীবনযাপন করছি। রঘুবীরের কথা শোনার পর সবার মুখে প্রশ্নের ছাপ স্পষ্ট হয়ে উঠল। রিনা একটু বাঁকা চোখে সোনাক্ষীর দিকে তাকালেন, তারপর রঘুবীরের দিকে ফিরে বললেন, আশ্চর্য কথা,
আপনি এগুলো কি বলছেন? কিভাবে ও আপনাকে সব দিতে পারে? বরং আপনি তো তাকে পালন পোষণ করে বড় করে তুলেছেন। কাজলের মা, এটা পুরোপুরি সত্য নয়। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। এই মেয়েটার কাছ থেকে আমি যা পেয়েছি তার তুলনায় আমার দেওয়া কিছুই নয়। আমি আজীবন এই মেয়ে এবং তার মা বাবার কাছে কৃতজ্ঞ থাকব। মা বাবা মানে কি? আপনি কি বলছেন? আমি কি আপনার মেয়ে নই? না বেটি, তুই আমার রক্তের মেয়ে না। আমি তোর আসল বাবা না। আমি তোর ছোট বোন কাজলকে যে ভালোবাসা দিয়েছি, তোকে তার থেকে কম দিইনি। যদিও তুই আমার রক্ত না, কিন্তু তোর ভাগ্য আমাকে আমার রক্তের চেয়েও বেশি কিছু দিয়েছে। অনেক বছর আগের কথা। আমি তখন গরিব এতিম একজন যুবক। নিজের কোনো ঘরবাড়ি ছিল না। কাজের সন্ধানে একদিন পা রাখলাম এই গ্রামে। এখানেই ভাগ্য আমাকে পরিচয় করিয়ে দিল রঞ্জনদার সাথে। রঞ্জনদা ছিলেন সোনাক্ষীর বাবা। তিনি আমাকে এমন সব দান করলেন যা হয়তো আমার কপালে লেখাই ছিল না। আমাকে দিলেন তার ছোট ভাইয়ের মর্যাদা, গোটা গ্রামের সম্মান, পরিচয় আর একটা ঠিকানা। তিনি ছিলেন সহজ সরল আর অসীম সাহসের মানুষ। রঞ্জনদার জীবনসঙ্গিনী ছিলেন মীরা ভাবি, তার মতোই সাদাসিধে আর ভালো মনের। সব কাজেই দক্ষ, প্রাণ খোলা মানুষ। তাদের সংসার ছিল অসম্ভব সুখের। কিছুদিনের মধ্যেই সেই সুখ যেন দ্বিগুণ হয়ে উঠল। ঘরে এলো ছোট্ট এক পুতুল মতো মেয়ে, সোনাক্ষী। রঞ্জনদা আর মীরা ভাবির জীবনে জুটল বাবা মা হওয়ার সুখ, আর আমার চোখে দেখা আমার প্রিয় সেই পুতুলের চাচা হওয়ার সুখ। কিন্তু আমাদের সেই সুখ বেশি দিন টেকেনি। একদিন রঞ্জনদা দোকানের মাল আনতে পাশের শহরে গেলেন, কিন্তু সেই যাত্রার শেষে আর কখনো বাড়ি ফিরলেন না। পথেই একটি দুর্ঘটনায় তার অকাল মৃত্যু হয়। আর সেই খবর পেয়ে শোকাতুর মীরা ভাবিও দুর্বল শরীরে টিকতে পারলেন না। তিনিও অল্প কয়েকদিন পর মারা যায়। চলে যাবার সময় তিনি আমাকেই সেই ছোট্ট পুতুলের মতো সোনাক্ষী নামের মেয়েটিকে সঁপে দিয়ে মীরা ভাবি বিদায় দেয়। এই কথা বলার পর রঘুবীর কিছুক্ষণ চুপ থাকলেন। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মনে হচ্ছিল শ্বাস বন্ধ হয়ে গেছে। তারপর রঘুবীর আবার বেদনায় ভরা কণ্ঠে বলতে শুরু করলেন। মীরা ভাবির চিতার আগুনও তখনও নিভেনি। তখনই গ্রামে পঞ্চায়েত বসেছিল। সবাই জানত রঞ্জনদার এই দুনিয়ায় আমায় ছাড়া আর কারোর ওপরে নির্ভর নেই। তার ছিল না মা, না বাবা, না ভাই। শুধু আমি ছিলাম, যাকে তিনি ভাই হিসেবে মানতেন। রঘু, রঞ্জন এবং তার স্ত্রী এখন এই দুনিয়ায় নেই। তার মেয়ে এখন এতিম। বল, তুই এখন কি করতে চাস? প্রধানজি, আমি হয়তো গরিব, কিন্তু আমার জীবনের শেষ শ্বাস পর্যন্ত সোনাক্ষীকে নিজের মেয়ে বানিয়ে মানুষ করব। এই দুনিয়ায় রঞ্জন ভাইয়ার একমাত্র স্মৃতি তো ও। রঞ্জন এই ছেলেটাকে নিজের ভাইয়ের মতোই মানত। তাই এখন সোনাক্ষীর সব দায়িত্ব নেওয়াটা ওরই অধিকার। সেই এই মেয়েটির দায়িত্ব নেবে। তাই পঞ্চায়েতের সবার সম্মতিতে সিদ্ধান্ত হল রঞ্জনের বাড়ি, তার দোকান আর তার মেয়ের দায়িত্ব সবই রঘুবীর নেবে। আজ থেকে সোনাক্ষী রঘুবীরের মেয়ে। রক্তের সম্পর্ক নয়, কিন্তু সম্পর্কের বন্ধন সত্যিকারের। পুরো গ্রাম এই সিদ্ধান্তের সাক্ষী রইল। রঞ্জন ভাইয়ার রেখে যাওয়া দোকানটাই আজও আমি চালাই। সেই আয়েই এই সংসার চলছে। আর যেই মেয়েটাকে তোমরা অবহেলা করো, তার জন্যই আজ এই বাড়িতে শান্তি আছে। তাহলে আজ বলছি, সোনাক্ষী আমার মেয়ে, পুরো দুনিয়ার সামনে। আসল সত্য তো এটাই ছিল, কারণ আমি তাকে কোনোদিনই আলাগা ভাগিনি। যার হাত ধরে আমার জীবন আবার দাঁড়িয়েছে, তাকে আমি কি করে পর ভাবি? বাবা, আমরা কখনোই আপনাকে এসব কথা বলতে দিইনি, আর সব সময়ই আপনাকে আর সোনাক্ষী দিদিকে ভুল বুঝেছি। পিতাজি, আপনি তো আমার রক্তের সম্পর্কের নন, তবুও আপনি আমাকে কোনো দিন তা বুঝতে দেননি। সবসময় আপনি আমার পাশে দাঁড়িয়েছেন। বেটি, রক্তের সম্পর্কই সব নয়। কাজ আর ভালোবাসার সম্পর্ক তার চেয়েও বড়। তুই রক্তের না হলেও তুই আমার মেয়ে। আর মনে রাখিস, আমি তোকে আগলে রেখেছি কোনো সম্পত্তির লোভে নয়। আমার দ্বারা খুব বড় ভুল হয়ে গেছে।
ভয় আর হিংসার বশে আমি তোকে এমন কষ্ট দিয়েছি যার তুই কোনো দিনই যোগ্য ছিলি না। আজ যদি তোর মা বাবা আর কাজলের বাবা আমাদের সাহায্য না করতেন, তাহলে হয়তো আমরাও এই জীবনটা পেতাম না। দিদি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি না বুঝে অযথা তোকে অনেক কষ্ট দিয়েছি। এখন আর অতীতের কথা নয়, আমিও আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারাই এই এতিম মেয়েটাকে মানুষ করেছেন। আজ আমি মা, বাবা আর বোন সবাইকে পেয়েছি। আর পিতাজি, আমি কখনোই আপনার সম্পর্কে ভুল ভাবব না। আপনি না থাকলে আজ আমি হয়তো এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। ঘরের ভারী পরিবেশ ধীরে ধীরে হালকা হতে শুরু করল। বছরের পর বছর যে আগুন বুকের ভেতর জ্বলে আসছিল, আজ তা নিভে গেছে। বাইরে আঙিনায় রোদ পড়ছে, আর সেই বাড়িতে প্রথমবারের মতো সত্যিকারের শান্তি নেমে এসেছে।